আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের পূর্ণাঙ্গ ডিজিটাল একটি বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সলিউশন ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন 100 সাজেশনের দ্বিতীয় অধ্যায়, লেনদেন নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের 2 নম্বর সৃজনশীলটি আমরা আমাদের আজকের এই ক্লাসটিতে সমাধান করব। তো দেখো আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নে কি বলা আছে। আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নে বলেছে মিস্টার শঙ্করচন্দ্র সাহা একজন ব্যবসায়ী 2014 সালের জানুয়ারি মাসে তার ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। আচ্ছা, কি কি লেনদেন সংগঠিত হয়? জানুয়ারি 2 তারিখে বলেছে 5,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। 7 তারিখে বলেছে ধারে পণ্য বিক্রয় 20,000 টাকা। 10 তারিখে বলেছে নগদে মণিহারি ক্রয় 500 টাকা। 12 তারিখে বলেছে শঙ্করচন্দ্র সাহা তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন। 20 তারিখে বলা আছে সুমনা ট্রেডার্সের নিকট হতে 5,000 টাকা পাওয়া গেল এবং 25 তারিখে আমাকে বলছে বিজ্ঞাপন বাবদ পরিশোধ কত টাকা? 700 টাকা। চলে যাব ক নাম্বার প্রশ্নে। বলেছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে বলছে, তাই না ভাইয়া? আমি একটা কথা সবসময় বলে রাখি, আবারও বলছি, কোনো একটা লেনদেন, সেটা যদি কোনো একটা ঘটনা, সেটা যদি লেনদেন হতে চায় তাহলে ওই ঘটনাকে কয়টা শর্ত পূরণ করতে হয় ভাইয়া? 2টা শর্ত পূরণ করতে হয়। কয়টা শর্ত? 2টা শর্ত পূরণ করতে হয়। শর্ত 2টা কি কি ভাইয়া? 1 নম্বর শর্ত হচ্ছে ওই ঘটনাকে অবশ্যই একটা আর্থিক ঘটনা হইতে হয়। কি ঘটনা? আর্থিক ঘটনা হইতে হয়। ভাইয়া ওই ঘটনাকে অবশ্যই একটা আর্থিক ঘটনা হইতে হবে। কি ঘটনা হইতে হবে? আর্থিক ঘটনা হইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ওই আর্থিক ঘটনাটা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে, কোন অবস্থাকে ভাইয়া? আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে। কি করবে? আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে। কোনো একটা ঘটনা যদি এই 2টা শর্ত পূরণ করতে পারে তাহলে আমরা তাকে লেনদেন বলবো, আদারওয়াইজ বলবো যে ভাইয়া তুমি লেনদেন না। আচ্ছা, আমরা যদি একটু সবগুলো লেনদেন বা সবগুলো তারিখের ঘটনা দেখি, দেখো আমাদের এখানে কয় তারিখ? এটা 2 তারিখ। 2 তারিখে কি বলা আছে ভাইয়া? 2 তারিখে আমাকে এখানে বলছে যে 5,000 টাকা বেতনে, তাহলে যেটা বলছিলাম যে আমাদের 5,000 টাকা বেতনে যদি একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়, ভাইয়া ম্যানেজার আমি নিয়োগ দিছি, তাকে কি এখন আমি টাকা দিছি? আমি কি তাকে এখনো বেতন দিছি? ম্যানেজার নিয়োগ দেওয়া হইলেই আমার প্রতিষ্ঠানে কিন্তু অর্থের অঙ্কের কোনো পরিমাপ, মানে কোনো পরিবর্তন হয় না, আর্থিক অবস্থার উপরে কোনো প্রভাব বা কোনো পরিবর্তন হয় না। তাহলে যেহেতু এই ঘটনাটা আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে কোনোভাবে প্রভাবিত করতেছে না, কোনোভাবে পরিবর্তন করতেছে না, তাহলে এটাকে আমি বলবো লেনদেন না, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে ভাইয়া 12 তারিখে কি বলছে? 12 তারিখে বলেছে শঙ্করচন্দ্র তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। ভাইয়া তিনি তার ছেলের স্কুলের বেতন দিছেন, ভালো কথা, তার ছেলে, সে বেতন দিবে, আমার কি? আমার ব্যবসায়ের কি? আমার ব্যবসায়ের তো এখানে কোনো অর্থের অঙ্কের কোনো পরিমাপ ঘটতেছে না। মালিক তার নিজের ছেলের স্কুলের বেতন দিছে, এর ফলে মালিকের টাকা কমছে, মালিকের ছেলের স্কুলের বেতন দিছে, তাহলে এটা মালিকের জন্য একটা লেনদেন, এটা আমার ব্যবসায়ের জন্য কোনো ধরনের কোনো লেনদেন হবে না। কথাটা কি বুঝে গেছে ভাইয়া? তাহলে লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ 5,000 আর 2,000 কত টাকা? 7,000 টাকা। 5,000 আর 2,000 কত? 7,000 টাকা, তাই না? তাহলে ভাই আমরা ক নাম্বার প্রশ্নটা সবাই বুঝলাম। ওকে, চলে যাব আমরা খ নাম্বার প্রশ্নটা। খ নাম্বার প্রশ্নের আগে আমি সবাইকে একটু সাবধান করে দিচ্ছি, আমাদের খ নাম্বার প্রশ্ন এবং গ নাম্বার প্রশ্ন 2টা আমরা একই সাথে বুঝবো, এমন ভাবে বুঝবো যাতে করে এই প্রশ্নগুলো আমাদের আর জীবনে কখনো ভুল না হয়। দেখো ভাইয়া আমাদের খ নাম্বার প্রশ্নে আমার কাছে কি চাইছে? খ নাম্বার প্রশ্নে আমার কাছে চাইছে মিস্টার শঙ্করচন্দ্র সাহার লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে
কারণ সহ ব্যাখ্যা করো। কি করতে হবে? লেনদেনগুলোকে সমীকরণ পদ্ধতিতে, ভাইয়া কোন পদ্ধতিতে? সমীকরণ পদ্ধতিতে এই লেনদেনগুলোকে কারণ সহ ব্যাখ্যা করতে হবে। কোন পদ্ধতিতে ভাইয়া? সমীকরণ পদ্ধতিতে, তাই না? আচ্ছা, তাহলে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ আমি ব্যাখ্যা করতে গেলে আমার হিসাবের দুইটা পাশ জানতে হবে। হিসাবের দুইটা পাশ যদি আমি জানি, আমি সমীকরণ পদ্ধতিতে কারণ যেমন ব্যাখ্যা করতে পারবো, ঠিক একই রকম ভাবে আমি শঙ্করচন্দ্র সাহার লেনদেনগুলোর উপর সমীকরণের উপাদানগুলোর প্রভাব দেখাইতে পারবো, তাই না? সমীকরণের উপাদানগুলোর কি করতে পারবো? আমি প্রভাবও কিন্তু এখানে আইডেন্টিফাই করতে পারবো, বা প্রভাবও কিন্তু আমি এখানে দেখাইতে পারবো, তাই না? আচ্ছা, দুইটা একসাথে করি ভাইয়া। আসো, প্রথমটা 1 তারিখ 2 তারিখের, এটা আমার জন্য লেনদেন না, তো যেটা আমার জন্য লেনদেন না সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। 7 তারিখে কি বলছে? বলছে ধারে পণ্য ক্রয় 20,000 টাকা। এই যে আমি যে ধারে পণ্য বিক্রয় করছি, সরি ক্রয় না, ধারে পণ্য বিক্রয় 20,000 টাকা। আমি ধারে পণ্য বিক্রি করছি মানে কি? আমি পণ্যটা বিক্রয় করছি, কিন্তু ওই যেই ভদ্রলোকের কাছে পণ্যটা বিক্রয় করছিলাম তিনি আমাকে কোনো টাকা দেন নাই। তিনি বলছে টাকা তোমারে পরে দিব। এই যে আমি ভবিষ্যতে কারো কাছে টাকা পাবো, ভাইয়া আমি ভবিষ্যতে কারো কাছে টাকা পাবো, তার নাম হচ্ছে দেনাদার। আমি ভবিষ্যতে কারো কাছে টাকা পাই, তার নাম কি ভাইয়া? তার নাম হচ্ছে দেনাদার। তার মানে এখানে কি হবে? দেনাদার হিসাব বাড়বে। দেনাদার ভাইয়া একটা সম্পত্তি, এই দেনাদার কি একটা সম্পত্তি? সম্পত্তির পরিমাণ যদি বাড়ে তাহলে সেটাকে আমার ডেবিট করে দিতে হয়, তাহলে দেনাদার হিসাব হবে ডেবিট। আচ্ছা, আমার যে দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাইলো, কেন বৃদ্ধি পাইলো ভাইয়া? দেনাদারের পরিমাণটা আমার বাড়ছে, তার কারণ আমি পণ্য বিক্রয় করছি। পণ্য বিক্রয় এটা একটা আয়, আয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে ক্রেডিট করতে হয়। এজন্য আমি এখানে লিখব বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না? একটা সুন্দর একটা জিনিস মনে রাখবা ভাইয়া, সুন্দর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে সম্পদ ও ব্যয়। সম্পদ ও ব্যয়, সম্পদ ও ব্যয়ের ক্ষেত্রে এই লাইনটা একটু আমার মাথায় রাখা লাগবে। সম্পদ ও ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা করব ডেবিট। সম্পদ আর ব্যয় যদি আমার হ্রাস পায় তাহলে সেটাকে আমি করে দিব হচ্ছে ক্রেডিট। সম্পদ ও ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে কি করব? ক্রেডিট করব, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আয়, দায় আর হচ্ছে মূলধন। আয়, দায়, মূলধন, এই তিনটার ক্ষেত্রে কি করা লাগবে ভাইয়া? আয়, দায়, মূলধন, এই তিনটা জিনিস যদি বৃদ্ধি পায় তাহলে এটাকে আমরা করে দিব ক্রেডিট। যদি এই তিনটা আমাদের হ্রাস পায় তাহলে আমরা করে দিব ডেবিট। কথা কি বুঝে গেছে ভাইয়া? এই কথা কি বুঝে গেছে? তাহলে এখানে খেয়াল করো, বিক্রয়, বিক্রয় আমার জন্য একটা আয়, তার মানে আয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে সেটাকে আমরা ক্রেডিট করে দেই। তাহলে ভালো কথা, এটাকে আমরা ক্রেডিট করলাম। এই পর্যন্ত আমরা বুঝছি, এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারলাম, তাই না? আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো তো, দেনাদারের ফলে আমার কি হয়েছে? দেনাদারের ফলে আমার সম্পদ বৃদ্ধি পাইছে, তাই না? তার মানে কি সম্পদ বৃদ্ধি পাওয়া মানে আমার এ বৃদ্ধি পাইছে। সম্পদ বৃদ্ধি মানে কি? এ মানে অ্যাসেট বৃদ্ধি পাইছে। আবার বিক্রয় একটা আয়, বিক্রয় কি? একটা আয়, আয়ের পাশে ক্রেডিট সাইন দিছি মানে আমার আয়ের পরিমাণ বাড়ছে। এই আমার কি বৃদ্ধি পাইছে ভাইয়া? আয়ের পরিমাণ বাড়ছে, আয় বৃদ্ধি। সুন্দর একটা কথা মনে রাখা লাগবে, সেটা হচ্ছে মূলধন ও আয়ের পরিমাণ বৃদ্ধি পাইলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে। মূলধন ও আয়ের পরিমাণ বাড়লে কি হয়? মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে। তার মানে এখানে আমার ও ইও বৃদ্ধি পাইছে, ও ইও কি হয়েছে? বৃদ্ধি পাইছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসি 10 তারিখে। 10 তারিখে কি বলা আছে? নগদে মণিহারি ক্রয়। ভাইয়া আমি নগদে কি কিনছি? আমি নগদে মণিহারি কিনছি, তাই না? এই নগদে আমি মণিহারি কেনার ফলে এই জায়গায় ঘটনাটা কি ঘটছে ভাইয়া? এখানে ঘটনাটা ঘটছে হচ্ছে আমার মণিহারি নামের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। এখন মণিহারি এটা হচ্ছে একটা ব্যয়, যদি আমার প্রতিষ্ঠানে ব্যয়ের পরিমাণ বাড়ে তাহলে সেটাকে আমরা ডেবিট করে দেই।
যদি আমার প্রতিষ্ঠানে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় আমরা সেটাকে ডেবিট করে দেই, তাহলে এখানে লিখলাম ডেবিট। এর পাশাপাশি খেয়াল করো, এর পাশাপাশি মণিহারি কিনতে কেমন নগদ টাকা চলে গেছে, নগদ টাকা একটা সম্পদ, সম্পদ কমে গেলে সেটাকে ক্রেডিট করে দিতে হয়, তাহলে এখানে করে দিলাম এটা ক্রেডিট, এখানে করে দিলাম এটা ক্রেডিট, তাই না? আচ্ছা, সমীকরণের প্রভাব কি হবে? মণিহারি একটা ব্যয়, ব্যয়ের পাশে ডেবিট সাইন মানে আমার ব্যবসায়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, আমার প্রতিষ্ঠানে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। ভাইয়া ব্যয় এবং উৎপাদনের পরিমাণ যদি বাড়ে তাহলে আমার ব্যবসায়ে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়, ব্যয় এবং উৎপাদন বাড়লে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে, তাহলে আমি এখানে বলতে পারি OE হ্রাস। OE হ্রাস, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। নগদান এটা আমাদের জন্য একটা সম্পদ, নগদান এটা আমাদের জন্য কি একটা সম্পদ, তার মানে আমার ব্যবসায় কি হয়েছে, সম্পত্তির পরিমাণটা কমে গেছে। কিভাবে বুঝলাম? কারণ সম্পদ কমলে ক্রেডিট করতে হয়, নগদানের পাশে কি চিহ্ন দেওয়া আছে, ক্রেডিট চিহ্ন দেওয়া আছে, তার মানে আমার সম্পদ হ্রাস পাইছে, এ হ্রাস, তাই না? ওকে, তাইলে আমরা 10 তারিখের লেনদেনটারও জাবেদা করে ফেলতে পারলাম। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 20, লেনদেন নাম্বার 20, সরি লেনদেনের 20 নম্বরে কি বলা আছে ভাইয়া? 20 নম্বর লেনদেনে আমাদেরকে বলেছে সুমনা ট্রেডার্সের নিকট হতে 5000 টাকা পাওয়া গেল। তো প্রথম কথা হচ্ছে আমি 5000 টাকা পাইছি, টাকা পাইছি মানে আমার ব্যবসায়ে নগদ টাকা বাড়ছে, তাহলে নগদান হিসাব ডেবিট। নগদ টাকা বাড়ছে, নগদ টাকা একটা সম্পদ, সম্পত্তি বাড়লে আমরা ডেবিট করে দিই, তাই না? তাহলে এর ফলে কি হলো, এটার ফলে আমার এ বৃদ্ধি পাইল। ওকে, ভালো কথা। দ্বিতীয় কথা, আমি টাকা পাইছি কার কাছ থেকে? সুমনা ট্রেডার্সের কাছ থেকে। ভাইয়া সুমনা ট্রেডার্স সে কি আমার তালুই বাড়ির আত্মীয় যে সে আমাকে শুধু শুধু টাকা দিবে? আমাকে সুমনা ট্রেডার্স টাকা দিছে, তার প্রধান কারণ হচ্ছে আমি সুমনা ট্রেডার্সের কাছ থেকে টাকা পাইতাম। সুমনা ট্রেডার্স আমাকে টাকা দিছে, তার প্রধান কারণ আমি সুমনা ট্রেডার্সের কাছ থেকে টাকা পাইতাম। এই যে আমি কারো কাছে টাকা পাইতাম, সে আমাকে টাকা দিছে, এর নাম হচ্ছে দেনাদার। এবং দেনাদার আমাকে টাকা দিয়ে দেওয়ার ফলে দেনাদার নামের সম্পত্তির পরিমাণ কমে যাবে, এবং দেনাদার একটা সম্পদ, সম্পত্তি কমে গেলে ক্রেডিট করতে হয়, এই জন্য আমার এখানে দেনাদার হিসাব ক্রেডিট হবে, তার মানে এ হ্রাস পাবে, তাই না? এ কি হবে? এ হ্রাস পাবে। তাহলে আমরা 20 তারিখেরটাও বুঝলাম। চলে যাব প্রশ্ন নাম্বার 25, সরি লেনদেন নাম্বার 25, বিজ্ঞাপন বাবদ পরিশোধ 700 টাকা। আমি বিজ্ঞাপন বাবদ পরিশোধ করছি, কত টাকা পরিশোধ করছি ভাইয়া? 700 টাকা পরিশোধ করছি। এই যে আমি বিজ্ঞাপন খরচ নামে যে টাকাটা পরিশোধ করলাম, এর ফলে কি হয়েছে, আমার বিজ্ঞাপন নামের ব্যয়ের পরিমাণটা বাড়ছে, এর ফলে আমার বিজ্ঞাপন নামের ব্যয়ের পরিমাণ বাড়ছে। ব্যয় যদি বাড়ে তাহলে সেটাকে আমরা ডেবিট করে দেই, এই জন্য এখানে আমরা লিখলাম ডেবিট। আচ্ছা, ব্যয় বাড়ছে, ব্যয় বাড়া মানে কি? আমি এখানে লিখি ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি পাইছে। ওকে, ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে আমার মালিকানা সত্ত্ব কমে। আমরা কি শিখছি? ব্যয় এবং উত্তোলন যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব কমে, তাহলে এটার আরেকটা প্রভাব কি হবে? আরেকটা প্রভাব হবে হচ্ছে OE হ্রাস, OE হ্রাস। আচ্ছা, আরেকটা পক্ষ কি, আমি বিজ্ঞাপনের জন্য আমার নগদ টাকা দিয়ে দিতে হয়েছে। নগদ টাকা একটা সম্পদ, যদি আমার কাছ থেকে নগদ টাকা চলে যায় তাহলে সেটা কি হবে? ক্রেডিট করতে হবে। তাহলে নগদ টাকা চলে যাওয়ার মাধ্যমে আমার সম্পদ হ্রাস পাইছে, তার মানে এ হ্রাস, তার মানে কি এ হ্রাস পাইছে, তাই না? তাহলে একটু খেয়াল করে দেখো, আমি যদি তোমাদেরকে এখন খ নাম্বার প্রশ্নটা বলতে চাই, আমি যদি তোমাদেরকে খ নাম্বার প্রশ্নটা বলতে চাই, তাহলে আমি কি বলতে পারি ভাইয়া? এই খ নাম্বার প্রশ্নটা বলতে চাইলে বলতে পারি, খ নাম্বারে কি বলছে? লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করে, তাই না? আচ্ছা, আমাদের 5 তারিখেরটা তো লেনদেন, এটার কোনো সমীকরণের ব্যাখ্যা নাই। 7 তারিখেরটা লেনদেন, ধারে পণ্য বিক্রয় কত? 20,000 টাকা। এই যে ধারে পণ্য বিক্রি করার ফলে আমার কি হয়েছে? আমার দেনাদার বাড়ছে, আমার বিক্রয় বাড়ছে। দেনাদার বাড়ার ফলে আমার নগদ টাকা বাড়ছে, দেনাদার বাড়ার ফলে আমার সম্পত্তি বাড়ছে, আয় বৃদ্ধি পাওয়ার ফলে আমার মালিকানা সত্ত্ব বাড়ছে, তাই না?
আচ্ছা, এরপরে কি নগদে মণিহারি ক্রয় 500 টাকা। মণিহারি ক্রয় করার ফলে আমার মণিহারি নামের ব্যয় বৃদ্ধি পাইছে, তার মানে আমার মালিকানা সত্ত্ব বাড়ছে। নগদ টাকায় মণিহারি কেনার ফলে আমার নগদ নামের সম্পত্তির পরিমাণ কমে গেছে। স্কুলের বেতন দিছে মালিকের ব্যক্তিগত তহবিল থেকে, এটা আমার জন্য লেনদেন না। তারপরে সুমনা ট্রেডার্সের নিকট হতে 5000 টাকা পাওয়া গেল, তাহলে আমি কারো কাছ থেকে টাকা পাইছি, তার মানে আমার নগদ টাকা বাড়ছে, নগদ নামের সম্পত্তি বাড়ছে। টাকাটা আমাকে দিছিল আমার দেনাদার, তাহলে আমি দেনাদারের থেকে টাকা পাওয়ার ফলে আমার কি হয়ে গেছে, দেনাদারের পরিমাণটা কমে গেছে, এবং দেনাদারের পরিমাণ কমে গেলে আমার সম্পত্তি কমে যায়। এজন্য আমি এখানে কি লিখবো, এ হ্রাস, অর্থাৎ সম্পত্তিটা কমে গেছে। এরপরে ভাইয়া দেখো আমাদের 25 তারিখে কি বলা আছে, বিজ্ঞাপন বাবদ পরিশোধ 700 টাকা। বিজ্ঞাপন একটা ব্যয়, বিজ্ঞাপন নামে ব্যয় করার ফলে আমার ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পাইলে আমার মালিকানা সত্ত্ব কমে, মালিকানা সত্ত্ব কমাইলাম। আবার এই বিজ্ঞাপনের জন্য আমার নগদ টাকা খরচ করতে হয়েছে, নগদ টাকা একটা সম্পদ, নগদ টাকা যদি চলে যায় এটাকে ক্রেডিট করতে হয়, এখানে আমরা এটাকে কি করে দিছি, ক্রেডিট করে দিছি। তাহলে দেখো আমরা কিন্তু খ আর গ নম্বরটা একসাথে বিস্তারিত বুঝেছি, ক নম্বর সহ, মানে এই পুরো 3টা প্রশ্নই আমরা একসাথে আলোচনা করেছি। আমি আশা করতেছি এই বোঝানোতে তোমাদের কারো কোনো অবজেকশন থাকবে না, আমরা এখন একটু উত্তরটা দেখবো যে আসলে উত্তর অনুযায়ী আমরা যা সমাধান করলাম ওইটা কি ঠিক আছে কিনা। উত্তরটায় যেতে গেলে আসলে সব লেখা চলে যাবে, এই জন্য আমি আগে উত্তরে যাই নাই। আচ্ছা, এই যে আসো আমরা উত্তরে যাই। ক নম্বর প্রশ্নের উত্তর ভাইয়া কত টাকা বলছিলাম, ক নম্বর প্রশ্নের উত্তর বলছিলাম কত, 7000 টাকা, তাই না? এই যে দেখো 7000 টাকা, তাই না? আচ্ছা, এরপরে কি বলছিলাম ভাইয়া, খ নম্বরে আমার প্রথমটাই কি ছিল, সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এরপরে কি বলছিলাম, সম্পদ হ্রাস পেয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, তাই না? আচ্ছা, এরপরে কি ছিল ভাইয়া, এরপরে আমাদের নগদ বৃদ্ধি পেয়েছিল, আর হচ্ছে কি আমার দেনাদার হ্রাস পাইছিল। এরপরে কি হয়েছিল, আমার সম্পদ হ্রাস পাইছিল এবং ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছিল। এখন তুমি বলতে পারো ভাই আপনি তো এরকম কথায় লিখে দেন নাই। ভাই কথায় তো লেখা আছে, তোমার লাগলে তুমি মুখস্থ করে নাও। আমি তোমাকে এই কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করেছি যে আমার যে সম্পত্তির পরিমাণটা বাড়ছিল, কেন বাড়ছিল, আমার যে মালিকানা সত্ত্ব কমে গিয়েছিল, কেন কমে গিয়েছিল। আমি একদম ধরে ধরে অঙ্ক তোমাকে করাই নাই, আমি তোমাকে অঙ্কের বেসিকটা তোমার মধ্যে ডেভেলপ করে দিয়েছি। আচ্ছা, এখন দেখো আমার হিসাব সমীকরণের প্রভাব কোনটার ফলে, আমার এই যে দেনাদারের ফলে এ বৃদ্ধি পাইছিল, ও ই বৃদ্ধি পাইছিল, ও ই, এরপরে কি ও ই হ্রাস পাইছিল, এ বৃদ্ধি পাইছিল, এ বৃদ্ধি পাইছিল, এ হ্রাস পাইছিল, ও ই হ্রাস পাইছিল, এ হ্রাস পাইছিল, সবগুলো কিন্তু আমরা একদম পূর্ণাঙ্গভাবে আলোচনা করেছি। আমার কাছে মনে হয় না যে এই 2 নম্বর সৃজনশীল নিয়ে তোমাদের কারো কোনো অভিযোগ থাকতে পারে। ইনশাল্লাহ আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমরা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইয়ের একদম বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল একটা অ্যাকাউন্টিং বই, এই বইতে আমি আমার চেষ্টার সর্বোচ্চটা দিচ্ছি, সর্বোচ্চটা দিয়ে প্রতিটা প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দিচ্ছি, প্রতিটা এমসিকিউ তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। এই বইটা তোমার কাছে যদি থাকে হিসাব বিজ্ঞান নিয়ে ইনশাআল্লাহ তোমার আর কোনো টেনশন থাকবে না। তাহলে ভাইয়া তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে শুধুমাত্র ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে স্ক্যান করবা আর পড়াশোনা করবা, তার কারণ আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইতে বেসিক কনসেপ্ট থেকে নিয়ে শুরু করে পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন থেকে নিয়ে শুরু করে বোর্ডের সৃজনশীল প্রশ্ন থেকে নিয়ে শুরু করে রোড টু মিশন 100 সাজেশন, রোড টু মিশন সাইক্লোন সাজেশন, A to Z তোমার অ্যাকাউন্টিং এ যা কিছু দরকার সবকিছু আমরা এই ইজি অ্যাকাউন্টিং বইয়ে অন্তর্ভুক্ত করে দিয়েছি। সবচাইতে ভালো জিনিস তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে বইয়ের সাথে আমাদের এই ভিডিও লেকচারগুলো তুমি বিনামূল্যে পাচ্ছ। তাহলে ভাইয়া আমি আমার আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করলা তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে আমার আগামী পর্বে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আসসালামু আলাইকুম।